আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা নাসরিন। প্রথমে সংবাদ শিরোনাম। একনেকে ৬,৫০৬ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে ১১টি প্রকল্প অনুমোদন। স্থায়ী ক্যাম্পাস পাচ্ছে সিরাজগঞ্জ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে শেষ হবে সাক্ষ্য গ্রহণ, আশাবাদ প্রসিকিউটরের। অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে ঘুরে দাঁড়িয়েছে দেশের অর্থনৈতিক সংস্কারের প্রভাব পড়তে শুরু করেছে অর্থনীতির বিভিন্ন সূচকে, মন্তব্য বিশ্লেষকদের। বাংলাদেশ টেলিভিশনের নতুন করে 2025-এর কার্যক্রম শুরু। রাজনৈতিক বিবেচনায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ জনপ্রিয় অনুষ্ঠানটি বন্ধ করে দিয়েছিল বললেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। গাজায় ইসরায়েলি হামলায় আরও 47 ফিলিস্তিনি নিহত, আহত 226 জন। যুদ্ধ বন্ধে তেল আবিবে হাজার হাজার ইসরায়েলির বিক্ষোভ। এবং মেসির নৈপুণ্যে লস অ্যাঞ্জেলস গ্যালাক্সিকে ৩-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ সহ ৯,৩৬১ কোটি ৯২ লাখ টাকা ব্যয় সম্মিলিত ১১টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। আজ রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন প্রফেসর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে সরকারি অর্থায়ন ৬,৬৬৭ কোটি টাকা, প্রকল্প ঋণ ২,৪২৮ কোটি ৪ লাখ টাকা ও সংস্থার নিজস্ব অর্থায়ন ২৫৬ কোটি ৮৯ লাখ টাকা। এসব প্রকল্পের মধ্যে নতুন প্রকল্প ৫টি, সংশোধিত প্রকল্প ২টি ও ব্যয় বৃদ্ধি ব্যতিরেকে মেয়াদ বৃদ্ধির ৩টি প্রকল্প রয়েছে। অনুমোদন প্রকল্পগুলো হলো আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রংপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বিদ্যমান শিল্প সমৃদ্ধ এলাকার ৩৩-১১ কেভি আউটডোর উপকেন্দ্রের আধুনিকায়ন ও ক্ষমতাবর্ধন প্রকল্প, বিএমআর অব কেরু অ্যান্ড কোং বিডি লিমিটেড দ্বিতীয় সংশোধিত প্রকল্প, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ স্থাপন, সিলেট, বরিশাল, রংপুর, রাজশাহী এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট স্থাপন, প্রথম সংশোধিত প্রকল্প, ঢাকার আজিমপুর সরকারি কলোনির অভ্যন্তরে সরকারি কর্মচারীদের জন্য বহুতল ভবন আবাসিক ফ্ল্যাট নির্মাণ, জোন সি প্রকল্প, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য 2টি বহুতল আবাসিক ভবন নির্মাণ প্রকল্প, ঢাকা এনভায়রনমেন্টালি সাস্টেইনেবল ওয়াটার সাপ্লাই তৃতীয় সংশোধিত প্রকল্প ও বান্দরবান পৌরসভা এবং বান্দরবান জেলার 3টি উপজেলা সদর সহ পার্শ্ববর্তী এলাকাসমূহে নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থার সম্প্রসারণ ও উন্নয়ন প্রথম সংশোধিত প্রকল্প, চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে টেলিযোগাযোগ নেটওয়ার্ক স্থাপন প্রকল্প, এছাড়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প দ্বিতীয় পর্যায়। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে হওয়া মামলায় চতুর্থ দিনের সাক্ষ্য গ্রহণ আজ। শেষ খবর পাওয়া পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই সাক্ষ্য গ্রহণ চলছে। ট্রাইব্যুনালের অন্য 2 সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মহিদুল হক এনাম চৌধুরী। মামলার অপর 2 আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। আজ এই মামলায় 4 জনের সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে। ইতিমধ্যে 3 জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। সাক্ষীরা হলেন সবজি বিক্রেতা আব্দুস সামাদ এবং জুলাই যোদ্ধা মিজান মিয়া ও
নাইম শিকদার। এ নিয়ে এই মামলায় এ পর্যন্ত ৮ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হলো। এর আগে গত ৬ আগস্ট চতুর্থ ও পঞ্চম দুজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে ট্রাইব্যুনাল পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আজকের দিন ধার্য করেন। তারই ধারাবাহিকতায় আজ এই সাক্ষ্য গ্রহণ। দুপুরে বিচার কাজের মধ্য বিরতিতে সাংবাদিকদের ব্রিফকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম আশা প্রকাশ করে বলেন, আগামী অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে এই মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হবে। চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে যে মামলাটা বিডি কেস নাম্বার, সেইটার সাক্ষী গ্রহণের জন্য দিন ছিল। ইতিমধ্যে পূর্বে 5 জন সাক্ষী হয়েছে। এখন পর্যন্ত আমাদের তৃতীয় সাক্ষী হয়েছে, তার জেরা সেকেন্ড হাফে হবে। আগামী মাসের মধ্যে আমরা এই মামলায় শেষ করতে পারবো আশা করছি, অথবা খুব বেশি হয়তো পরের মাসের ফার্স্ট উইকে যেতেও পারে। এর আগে এই মামলায় গ্রেফতার থাকা আসামি রাজ সাক্ষী চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদিকে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলির ঘটনায় দায়ের করা মামলার পরবর্তী শুনানি 25 আগস্ট দিন ধার্য করেন ট্রাইব্যুনাল 1। এছাড়াও আশুলিয়ার কোনাবাড়িতে হৃদয় হত্যা মামলা সহ যাত্রাবাড়ির এবং মোহাম্মদপুর মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত শেষ করতে প্রসিকিউশনকে 2 মাস করে সময় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। মোহাম্মদপুর, রামপুরা, যাত্রাবাড়ি ও গাজীপুরের কোনাবাড়িতে সংঘটিত হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের সকালে 17 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। 1 বছরের পথ চলায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে দেশের অর্থনীতি। রপ্তানি আয়ে উচ্চ প্রবৃদ্ধি, রেমিটেন্সে রেকর্ড, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি এখন অর্থনীতির নতুন চিত্র। অর্থনীতিবিদরা বলছেন, অন্তর্বর্তী সরকারের নেয়া নানা সংস্কারের প্রভাব পড়তে শুরু করেছে অর্থনীতির বিভিন্ন সূচকে। তবে 1 বছরের সাফল্যের পরও কর আদায়, কর্মসংস্থান ও বিদেশি বিনিয়োগকে গতি আনা এখন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন বিশ্লেষকরা। রিপোর্ট দিনার সুলতানার। নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশের অর্থনীতি ছিল উচ্চ মূল্যস্ফীতি, রিজার্ভ সংকট আর টাকার অবমূল্যায়নের চাপের মুখে। 1 বছরের ব্যবধানে অনেকটাই বদলেছে সেই চিত্র। 2025-26 অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ে গত বছরের তুলনায় রপ্তানি আয় প্রায় 25% বেড়ে দাঁড়িয়েছে 477 কোটি ডলারে। জুলাইয়ে রেমিটেন্স এসেছে 247 কোটি 79 লাখ ডলার, যা দেশের ইতিহাসে 1 মাসে সর্বোচ্চ। বৈদেশিক লেনদেনে এসেছে 3 বিলিয়ন ডলারের উদ্বৃত্ত। রিজার্ভ দাঁড়িয়েছে 30 বিলিয়ন ডলারে। মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে 2820 ডলারে। শুধু তাই নয়, জাতির উপর চাপিয়ে যাওয়া ফ্যাসিস্ট হাসিনা সরকারের 156 বিলিয়ন ডলারের বিপুল ঋণ এখন শোধ করছে ইউনূস সরকার। নানা চ্যালেঞ্জ কাটিয়ে আর্থিক খাত এখন অনেকটাই স্বনির্ভর বলে মনে করছেন অর্থনীতি বিশ্লেষকরা। তো সামগ্রিকভাবে কোনো জায়গায় আমরা দেখি না একটা স্বস্তির অবস্থা। সেখান থেকে 1 বছরে ব্যাংকিং খাতে অনেক উন্নতি দেখা গেছে। দুর্বল ব্যাংকগুলোকে কিভাবে আবার সবল করা যায়, সেখানে মার্জার অ্যাকুইজিশন করা কিংবা অন্যান্য পদ্ধতিতে সেটার করার জন্য একটা আইনগত ভিত্তি তৈরি করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক 3টা টাস্ক ফোর্স করেছিল শুরুর দিকেই। তো এই টাস্ক ফোর্সগুলো কাজ করছে। ব্যাংকিং খাতে অনেকটাই সচল অবস্থা ফিরে এসেছে। যাচাই বাছাই না করে ঋণ দেওয়া সেটা বন্ধ হয়েছে। বৈদেশিক মুদ্রা রিজার্ভ সেটার পতনটা বন্ধ হয়েছে এবং এটা রিজার্ভের পরিমাণটা বাড়ছে আস্তে আস্তে করে। রপ্তানি বেড়েছে এবং রেমিটেন্সও বাড়ছে। টাকা ডলারের বিনিময় হারে স্থিতিশীলতা এসেছে। 1 বছরে অর্থনীতিতে স্বস্তি এলেও আছে বেশ কিছু চ্যালেঞ্জও। বাজার সিন্ডিকেট ভেঙে মূল্যস্ফীতি 1 অঙ্কে 8.55% নেমে এলেও এখনও সাধারণ মানুষের জীবনযাত্রায় চাপ রয়ে গেছে। জিডিপি প্রবৃদ্ধিও নেমেছে 3.97%। সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতার জায়গাটাতে আমরা একটা সফলতা আমরা দেখেছি এবং সেটার সাথে মূল্যস্ফীতির নাগালটা কিছুটা হ্রাসটা টেনে ধরা গেছে। এর পাশাপাশি সার্বিক আর্থিক খাতে বেশ কিছু সংস্কারের কাজ শুরু হয়েছে। আর্থিক খাতে যে বিভিন্ন ধরনের সংস্কার বা বিভিন্ন ধরনের পরিবর্তন শুরু হয়েছে, সেই জায়গাগুলোর নিয়ে একটা মোটামুটি একটা মিডিয়াম টু লং টার্ম একটা প্ল্যান দরকার এবং সেই দিকে আর্থিক খাতে কিন্তু আরও বেশ কিছু কাজ করবার আছে।
বিশ্লেষকরা বলছেন, ধারাবাহিকতা বজায় থাকলে বিনিয়োগ, কর্মসংস্থান ও পুঁজিবাজারে গতি ফিরবে, আর অর্থনীতির ঘুরে দাঁড়ানোর গল্প হবে আরও শক্তিশালী। বিনিয়োগে গতি আনাটা খুব জরুরি, কারণ বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থানে একটা চাঙা ভাব আসবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে পাল্টা শুল্ক, সেগুলোকে কিভাবে আমরা মোকাবেলা করব সেইটার ক্ষেত্রেও কিন্তু আমাদের প্রস্তুতিটা দরকার রয়েছে। বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে আমাদের বহুমুখীকরণটা খুব জরুরি। আমরা যদি পোশাক শিল্পের কথা বলি, সেই পোশাক শিল্পের মধ্যেও কিন্তু বৈচিত্র্য আনার মাধ্যমে আমরা এই জায়গাগুলোতে আমাদের কিছু দীর্ঘমেয়াদী পরিকল্পনার দরকার আছে, যদি আমরা এই বিশেষ করে আমাদের পাল্টা শুল্কের যে চাপটা রয়েছে সেটাকে মোকাবেলা করি। কেন্দ্রীয় ব্যাংক সংকোচনমূলক মুদ্রানীতি অবলম্বন করেছে, যেটার ফলাফল আমরা দেখছি যে মূল্যস্ফীতিটা কমছে, কিন্তু কমার হারটা অনেক কম, ধীর গতিতে হচ্ছে। পুঁজিবাজার এখনো এটা ঘুরে দাঁড়াতে পারেনি, এখানেও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু ধীর গতিতে হচ্ছে। এটার একটা অন্যতম কারণ যে 1 বছর তো আর এত বেশি সময় না, এত কিছুতে হাত দেওয়া যায় না। সুতরাং যে কাজগুলো হয়েছে সেগুলি ভালোভাবে সম্পন্ন হলেই কিন্তু অনেকখানি আমরা ভালো ফলাফল দেখতে পাবো। মাত্র 1 বছরে বাংলাদেশ লিখেছে এক অন্যরকম গল্প। এই গল্পের সাফল্য ধরে রাখতে স্থিতিশীল প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ আর বিনিয়োগের নতুন দিগন্ত উন্মোচন করাই হবে আগামীর লক্ষ্য। এই যাত্রায় বাংলাদেশ কত দূর যাবে তা এখন সময়ের অপেক্ষা। দিনার সুলতানা, বিটিভি নিউজ। ঢাকায় 2 থেকে 4 বছর বয়সী শিশুদের রক্তে 98% পর্যন্ত সীসা পাওয়া গেছে বলে জানিয়েছে আইসিডিডিআরবি। আইসিডিডিআরবির গবেষণার তথ্যে উঠে আসে, ঢাকার 2টি সিটি কর্পোরেশনের মধ্যে দক্ষিণ সিটি কর্পোরেশনের শিশুরা সীসা দূষণে তুলনামূলক বেশি আক্রান্ত। বিশেষজ্ঞদের মতে, কারখানার 1 কিলোমিটারের মধ্যে বসবাসরত শিশু 5 কিলোমিটার দূরত্বে বাস করা শিশুদের চেয়ে 43% বেশি সীসা দূষণে আক্রান্ত। রাজধানীর ঢাকায় সীসা দূষণ এলাকা ঘুরে রিপোর্ট করছেন কাজী শারমিন ইসলাম মেধা। রায়হান জীবিকার তাগিদে সংসারে হাল ধরেছে এই কিশোর বয়সে। রায়হানের মতন আরও শিশু কিশোর কাজ করছে পুরনো রং, লেড অ্যাসিড ব্যাটারি, অবৈধ রিসাইক্লিং ও ব্যাটারি তৈরি স্থাপনায়, যেগুলো সীসা দূষণের প্রধান উৎস। আমার তো সমস্যা হয় না রং করতে, আর কি অবস্থা হয়ে গেছে। মেশিন দিয়া করতেছে, জ্বালাই দিতেছে, ধুলা, তারপর গিয়ারিং এর বাবলি, এগুলোতে চোখে লাগলে কষ্ট। আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয় হালকা। প্রথম নিঃশ্বাস নিতে কষ্ট হয়, তো এখন ধুলাবালি এখন সমস্যা নাই, অভ্যাস হয়ে গেছে। কাজ তো করতে হবে না, পেটে লেগে তো কাজ করতে হবে। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। সেই আগামী দিনের ভবিষ্যতের শিশুরা যদি শারীরিক ও মানসিক অসুস্থতায় বেড়ে ওঠে, তাহলে উন্নত বাংলাদেশ গড়ার কারিগর কারা? আইসিডিডিআরবির গবেষণায় উঠে এসেছে, সীসাভিত্তিক শিল্প কারখানায় 1 কিলোমিটারের মধ্যে বসবাসকারী শিশুদের রক্তে প্রতি কেজি শরীরের ওজন সীসার পরিমাণ গড়ে 5 মাইক্রোগ্রাম বেশি, যা 5 কিলোমিটার দূরে বসবাসকারী শিশুদের তুলনায় প্রায় 43% বেশি। এই সকল শিশুরা মারাত্মক শারীরিক ও মানসিক অসুস্থতার মধ্যে বেড়ে ওঠে বলে জানান আইসিডিডিআরবি গবেষক ডক্টর মাহবুবুর রহমান। সীসাটা আসলে কয়েকটা মাধ্যমে মানুষের শরীরে ঢোকে। আপনি যদি নিঃশ্বাস নেন, নিঃশ্বাসের মাধ্যমে এটি যায়, স্কিনের মাধ্যমে এটা অ্যাবজর্ব হয়। আপনি যদি খাবারের সীসা থাকে, সেই সীসার খাবারের মাধ্যমে এটি যেতে পারে। আবার যদি গর্ভবতী মহিলা হয়, তার মাধ্যমে আমরা যেটা বলি হচ্ছে ভার্টিক্যাল ট্রান্সমিশন, যেটা হচ্ছে যে মা থেকে বাচ্চার শরীরে যায়। সীসার যদি পরিমাণ মাত্রা অনেক বেশি থাকে, এক ধরনের থেরাপি আছে বলে চিলেশন থেরাপি, বাট ইটস নট ইজি আসলে এই চিলেশন থেরাপিটা। গবেষণায় দেখা গেছে যে ধনী যারা, তাদের বাচ্চাদের মধ্যে সীসার মাত্রাটা একটু কম পাওয়া গেছে কম্পারিজন টু যারা হচ্ছে যে আপনার গরিব বা লো ইনকাম ফ্যামিলি থেকে আসছে। সহকারী গবেষক জেসমিন সুলতানা জানান, ঢাকার বাতাসে সীসার তীব্রতা বেড়েছে। সীসা আক্রান্তে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের শিশুরা। আমেরিকায় 2.5% বাচ্চার হচ্ছে 35 মাইক্রোগ্রামের বেশি, আর আমাদের দেশে 98% বাচ্চারই 35 মাইক্রোগ্রামের বেশি। তাহলে আমাদের বাচ্চারা কতটা ঝুঁকিতে আছে? ধনী গরিব সব বাচ্চারাই ঝুঁকিতে আছে। গরিব বাচ্চারা একটু বেশি ঝুঁকিতে আছে। তারা দেখা যাচ্ছে যে অনেক সময় ইন্ডাস্ট্রির আশেপাশে তারা বাবা যেখানে কাজ করে, যেখানে হচ্ছে বিভিন্ন কারখানা বা স্থাপনা আছে, যেখানে এইসব ছোট ছোট কাজ হয়, তো সেটাও হতে পারে যে এই বাচ্চাদের ওইখান থেকে বেশি
সীসার পরিমাণ। আরও আমাদেরকে কঠিন আইন প্রয়োগ করতে হবে যাতে যেন আমরা অ্যাকশন নিতে পারি। 2024 সালে জাতিসংঘ শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের মতে দেশে 3.5 কোটিরও বেশি শিশুর রক্তে সীসার উপস্থিত পাওয়া গিয়েছে। ইউনিসেফ কাজ করছে এই সকল শিশুদের পাশে, সাথে এবার স্বাস্থ্য মন্ত্রণালয় এগিয়ে এসেছে। অটোরিকশার ব্যাটারিগুলোতে আসলে প্রচুর পরিমাণে সীসা ব্যবহার হয়। যখন এই ব্যাটারিটা আবার রিসাইকেল করে, এই ব্যাটারি রিসাইক্লিংগুলো বাংলাদেশে ফর্মাল সেক্টরে ভালোভাবে হয় না। ওই আশেপাশে সীসা তখন মাটির মধ্যে মিশে যায়, পানির মধ্যে মিশে যায়, এবং ওইখানে যে খাবার প্রোডাকশন হয় বা যেই শস্য প্রোডাকশন হয় সেখানেও সীসা মিশে যায়। আমরা যেটা করছি যে মিনিস্ট্রি অফ হেলথকে আমরা এঙ্গেজ করেছি এটার জন্য। আমরা সর্বপ্রথম শুরু করেছিলাম একটা ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইন তৈরির মাধ্যমে, কারণ আমার ডাক্তারদের জানা উচিত আসলে যে সীসা দূষণও একটা সমস্যা। পাশাপাশি আমরা এডুকেশন সেক্টরের সাথে কোলাবোরেশন করে তাদের কারিকুলামে, তাদের বইতে কিভাবে এই সীসার বিষয়গুলোকে তুলে আনা যায় যাতে সচেতনতা তৈরি হয়। কাজী শারমিন ইসলাম মেথা, বিটিভি নিউজ, ঢাকা। প্রায় 2 দশক পর বাংলাদেশ টেলিভিশনে আবারও শুরু হলো শিশু কিশোরদের জনপ্রিয় প্রতিভা অন্বেষণের প্রতিযোগিতা নতুন করে। আজ 2025 সালের জন্য আগ্রহী প্রতিযোগীদের রেজিস্ট্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম। তথ্য উপদেষ্টা বলেন, রাজনৈতিক বিবেচনায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জনপ্রিয় অনুষ্ঠানটি বন্ধ করে দিয়েছিল। শিশু কিশোরদের সংস্কৃতি চর্চা বাড়ানোর জন্য অনুষ্ঠানটি আবার নতুন করে শুরু হচ্ছে। পরবর্তীতে রাজনৈতিক কারণে এটা বন্ধ করে দিয়েছিল শেখ হাসিনা সরকার। আমরা আসলে রাজনৈতিক বিবেচনার বাইরে গিয়ে দেশের শিশু কিশোর এবং তরুণদের মধ্যে শিল্প সাহিত্য সংস্কৃতির চর্চা বাড়ানোর জন্য এবং তাদেরকে আসলে জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করার সুযোগ করে দেওয়ার জন্য আমরা এই আয়োজনটা আবার শুরু করেছি। এবং এর মাধ্যমে আশা করি যে বাংলাদেশে নতুন প্রজন্মের শিল্পী, গায়ক এবং সংস্কৃতিকর্মী তৈরি হবে এবং তারা আসলে বাংলাদেশের জাতি গঠনে ভূমিকা রাখবে। নতুন প্রজন্মের জন্য আমরা যারা জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছি এবং যারা এই গণঅভ্যুত্থানে যারা কাজ করেছে, তাদের সবারই আকাঙ্ক্ষা ছিল একটা নতুন বাংলাদেশ। নতুন বাংলাদেশের জন্য নতুন করে নতুন প্রজন্মের জন্য নতুন করি, নতুন প্রতিষ্ঠা, নতুনভাবে এটার প্রতিষ্ঠা, নতুনভাবে এটা শুরু। আমরা যে গান ছিল ওই গানটা আমরা একটু রিমেক করার চেষ্টা করছি এবং আমরা ভাবতেছি যে এটা প্রত্যেক বছর আমরা থিম সং নতুন করে দিব, কিন্তু যে পুরাতন যেই আমরা করি যেটা আছে গান, ওইটা থাকবে, ওইটা একটা ঐতিহ্যের স্মারক হিসেবে থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার সচিব মাহবুব আফার জানা, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মাহবুবুল আলম সহ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং বিটিভির ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। আগামী 5 সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে নতুন কুড়ি প্রতিযোগিতার রেজিস্ট্রেশন করা যাবে। 19টি অঞ্চলে নতুন কুড়ির আঞ্চলিক বাছাই শুরু হবে 11 সেপ্টেম্বর। বিভাগীয় পর্যায়ে বাছাই শুরু হবে 23 সেপ্টেম্বর। আগামী অক্টোবর থেকে ঢাকায় শুরু হবে নতুন কুড়ির চূড়ান্ত বাছাই। ফাইনাল অনুষ্ঠিত হবে 2 থেকে 6 নভেম্বর। একক ও দলীয় অভিনয়, নাচ, গান, আবৃত্তি, চিত্রাঙ্কন, গল্পপালা সহ নানা বিষয়ে হবে প্রতিযোগিতায় 6 থেকে 10 বছর বয়সীরা ক শাখা আর 11 থেকে 15 বছর বয়সীরা খ শাখায় অংশ নেবেন। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় দেশের বিভিন্ন অঞ্চলে আগামী 3 থেকে 5 দিন থেমে থেমে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এছাড়াও আত্রাই নদীর পানি কমায় উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বিস্তারিত গোলাম মর্তুজার প্রতিবেদনে। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় সারা দেশে বৃষ্টির প্রবণতা বেড়েছে। আজ সকাল 6টা থেকে সকাল 9টা পর্যন্ত 3 ঘন্টায় ঢাকায় 52 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস বলছে এই ভারী বৃষ্টিপাত মূলত বর্ষাকালীন বৃষ্টি। এই মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণেই সাধারণত এই বৃষ্টিপাত সংঘটিত হয়ে থাকে। এরই মধ্যে অন্য একটি সম্ভাবনা তৈরি হয়েছে যে আগামী 12 ঘন্টার মধ্যে দক্ষিণ পশ্চিম উত্তর বঙ্গোপসাগর ও তার পার্শ্ববর্তী এলাকায় একটি লঘুচাপ তৈরি হতে পারে এবং এই লঘুচাপটি আরও শক্তিমাত্রা অর্জন করে সুস্পষ্ট লঘুচাপ বা তার চেয়েও শক্তিমাত্রা অর্জন করার সমূহ সম্ভাবনা তৈরি হয়েছে এবং
আজকের সন্ধ্যা নাগাদ যদি এই লঘুচাপটি তৈরি হয়, আগামীকালের মধ্যে সেটি আরও শক্তিমাত্রা অর্জন করবে এবং আমরা মনে করি এটি দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে আগামী 2-1 দিনের মধ্যেই। আগামী 2-1 দিন সারা দেশে বজ্রপাত সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। এছাড়া আগামী 3 থেকে 5 দিন দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। অপরদিকে নওগাঁ জেলার আত্রাই নদীতে পানি বর্তমানে বিপদসীমার 15 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে গত 24 ঘন্টায় নদীর পানি 15 সেন্টিমিটার কমেছে। এই হ্রাস আগামী 3 দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এর ফলে আগামী 24 ঘন্টার মধ্যে আত্রাই নদীর পানি বিপদসীমার নিচে নেমে আসার সম্ভাবনা রয়েছে। এদিকে দেশের অন্যান্য নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে সুরমা, কুশিয়ারা ও যমুনা নদীর পানি বৃদ্ধির প্রবণতা লক্ষ্য করা গেছে। আগামী 3 দিন পর্যন্ত দেশের উত্তরাঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এই কারণে নদ নদীর পানি ধীরগতিতে হ্রাস পেতে পারে অথবা স্থিতিশীল থাকতে পারে। ফলে চলমান বন্যা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সামগ্রিকভাবে আমরা বলতে পারি যে আগামী 5 দিনে আমাদের দেশের প্রধান নদী ব্রহ্মপুত্র, যমুনা নদীর পানি স্থিতিশীল থাকতে পারে, গঙ্গা নদীর পানি হ্রাস পেতে পারে, পদ্মা নদীর পানি ধীরগতিতে হ্রাস পেতে পারে, সুরমা কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেতে পারে। এর ফলে মূলত যে নদী অববাহিকাতে পানি হ্রাস বা স্থিতিশীল থাকবে সেখানে পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হবে এবং সুরমা কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেলেও সেটি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং সার্বিকভাবে আগামী 3 দিনে দেশের বিদ্যমান বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে এবং নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। গোলাম মুর্তুজা, বিটিভি নিউজ, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েল আজ থেকে গাজা সিটি দখলের উদ্দেশ্যে দক্ষিণ গাজায় ফিলিস্তিনিদের জোরপূর্বক সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিয়েছে। ইসরায়েলি বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, বাসিন্দাদের তাঁবু ও অন্যান্য আশ্রয় সরঞ্জাম সরবরাহ করা হবে, যা জাতিসংঘ এবং আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো কেরেম সালোম ক্রসিং দিয়ে পরিবহন করবে। তবে জাতিসংঘ এই পরিকল্পনা বা মানবিক সহায়তা প্রদানে সংস্থাটির ভূমিকা সম্পর্কে কোনো মন্তব্য করেনি। এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দেন যে হামাসের অবশিষ্ট 2টি শক্ত ঘাঁটি উত্তরের গাজা সিটি ও দক্ষিণের আল মাওয়াসি ধ্বংস করার জন্য দেশটির সেনাবাহিনীকে সবুজ সংকেত দেওয়া হয়েছে। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় আরও 31 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে 14 জনই ছিলেন ত্রাণের জন্য অপেক্ষমান। 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত 61,827 জন ফিলিস্তিনি নিহত এবং 1,55,275 জন আহত হয়েছে। এদিকে গাজা যুদ্ধ বন্ধ ও হামাসের হাতে আটক ইসরায়েলিদের ফিরিয়ে আনার দাবিতে তেল আবিবে বিক্ষোভ সমাবেশ করেছে হাজার হাজার ইসরায়েলি। অন্যদিকে ইসরায়েলি বাহিনী কর্তৃক আল জাজিরার সাংবাদিক হত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী বিক্ষোভ অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকের পর তিনি ইউক্রেনের যুদ্ধবিরতি এড়িয়ে সরাসরি একটি শান্তি চুক্তিতে পৌঁছাতে চান। শুক্রবারের বৈঠকের পর ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, এটি হবে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে ভয়াবহ যুদ্ধের অবসান ঘটানোর সবচেয়ে ভালো উপায়। তিনি আরও বলেন, যুদ্ধবিরতি প্রায়শই স্থায়ী হয় না। ট্রাম্প সোমবার ওয়াশিংটনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে বৈঠক করবেন। বৈঠকে তিনি জেলেনস্কিকে একটি শান্তি চুক্তিতে সম্মত হওয়ার আহ্বান জানাবেন। এর আগে ট্রাম্পের সাথে ফোনালাপে জেলেনস্কি একটি প্রকৃত ও স্থায়ী শান্তির আহ্বান জানান। একই সাথে দাবি করেন, হামলা ও হত্যাকাণ্ড অবশ্যই বন্ধ করতে হবে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেলেনস্কি অভিযোগ করেন, যুদ্ধবিরতিতে রাশিয়ার অস্বীকৃতি যুদ্ধ বন্ধ করার প্রচেষ্টাকে জটিল করে তুলছে। আগামীকাল হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন জেলেনস্কি। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে প্রবল বৃষ্টির ফলে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 351 জনে। এছাড়া বহু মানুষ আহত হয়েছে, নিখোঁজ রয়েছে শতাধিক মানুষ। অধিকাংশ মৃত্যুই ঘটেছে উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে। এই অঞ্চলে 328 জন প্রাণ হারিয়েছে। আজাদ কাশ্মীরে 11 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আর গিলগিট বালতিস্তানে
একটি স্থানে 12 জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি খুব নাজুক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাকিস্তানের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী প্রাণহানির পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে। বেশ কিছু বাড়িঘর ভেসে গেছে, পাশাপাশি একাধিক এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কর্মকর্তা জানিয়েছেন, মোবাইল ফোনের টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে বন্যা কবলিত এলাকাগুলো বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উদ্ধারকারী দলগুলো আকাশ পথে পায়ে হেঁটে এবং মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত সড়ক ব্যবহার করে বন্যা কবলিত এলাকায় পৌঁছানোর চেষ্টা করছে। এর মধ্যে ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়ার পথে একটি হেলিকপ্টার খারাপ আবহাওয়ার কারণে বিধ্বস্ত হয়ে 5 জন নিহত হয়েছে। অস্বাভাবিক গরম, দীর্ঘমেয়াদী খরা ও শুষ্ক জ্বালানি মজুদের কারণে দক্ষিণ ইউরোপ জুড়ে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় ইতিমধ্যে স্পেনে 3 জন এবং পর্তুগালে 1 জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। গ্রিস থেকে শুরু করে পর্তুগাল পর্যন্ত একযোগে জ্বলতে থাকা এসব দাবানলকে বিশেষজ্ঞরা অঞ্চলের ইতিহাসের সবচেয়ে ভয়াবহগুলোর একটি বলে আখ্যা দিচ্ছেন। চলমান রেকর্ড ভাঙা তাপপ্রবাহ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। আগুন নিয়ন্ত্রণে অন্তত 5টি দেশ আন্তর্জাতিক সহায়তা চেয়েছে। ইউরোপীয় ইউনিয়ন EU সহায়তার অংশ হিসেবে অগ্নি নির্বাপক বিমান পাঠিয়েছে। ইতিমধ্যে হাজার হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে এবং শতাধিক মানুষ আহত হয়েছে। গ্রিসে পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে। টানা 5 দিন ধরে কিওস দ্বীপে আগুন জ্বলছে, ফলে বহু মানুষকে সেখান থেকে সরিয়ে নিতে হয়েছে। রাজধানী অ্যাথেন্স ও আশপাশের এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। স্পেন সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে চিহ্নিত হয়েছে। দেশটির জরুরি পরিষেবা বিভাগের মহাপরিচালক ভার্জিনিয়া বারকোনেস জানিয়েছেন, বর্তমানে অন্তত 14টিরও বেশি বড় দাবানল নিয়ন্ত্রণহীন অবস্থায় রয়েছে। এর প্রভাবে গণপরিবহন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। বন্ধ করতে হয়েছে একাধিক মহাসড়ক। উচ্চগতির রেল পরিষেবাও স্থগিত করা হয়েছে। ইউরোপীয় বন দাবানল তথ্য ব্যবস্থার হিসাব অনুযায়ী এবছর স্পেনে ইতিমধ্যে 3,90,000 একরের বেশি জমি দাবানলে পুড়ে গেছে। সম্প্রতি এক স্বেচ্ছাসেবী দমকল কর্মীর মৃত্যুর খবরও নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। দেশটিতে অগ্নিসংযোগের সন্দেহে কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রতিবেশী পর্তুগালেও পরিস্থিতি শোচনীয় আকার ধারণ করেছে। সেখানেও 60টির বেশি বড় দাবানল নিয়ন্ত্রণে আনতে প্রায় 5,000 দমকল কর্মী কাজ করছেন। জরুরি পরিস্থিতির কারণে দেশটিতে রোববার রাত পর্যন্ত সতর্কতা বহাল রাখা হয়েছে। শেয়ার বাজারের খবর। সপ্তাহের শুরুতে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে চাঙ্গা ভাব বিরাজ করছে। আজ শেয়ার লেনদেন ও মূল্যসূচক দুটোই বেড়েছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 15,096.84, যা পূর্ববর্তী দিনের চেয়ে শতকরা 0.82 বেশি। এছাড়া CAC 30-এর মূল্যসূচক দাঁড়ায় 13,333.27, যা পূর্ববর্তী দিনের চেয়ে শতকরা 0.72 বেশি। আজ 173টি কোম্পানির 58,16,622টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 13,66,15,000 টাকারও বেশি। এর মধ্যে 88টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, 64টির কমেছে এবং 21টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার আবহাওয়ার খবর। উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যার উপকূলের অদূরে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত আমি
আবার বলছি ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা অথবা সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে অনেক জায়গায় দমকা বা ঝড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের কোথাও কোথাও ভারী থেকে ভারী বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী ২৪ ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৪ ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.১ ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামের সূর্যোদয় ৫টা ৩১ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ২২ মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। জোয়ার শুরু হবে রাত ১টা ৫১ মিনিটে, ভাটা সকাল ৮টা ১৭ মিনিটে। পরবর্তী জোয়ার শুরু হবে বিকেল ৩টা ১ মিনিটে এবং ভাটা রাত ৮টা ৫৫ মিনিটে।